আসসালামু আলাইকুম। আমি কিঙ্কর হাসান। প্যাশন টু পরিচয় এই আয়োজনে আছি সঞ্চালক হিসাবে আপনাদের সাথে। আপনারা জানেন প্রতিটি পর্বেই আমরা এমন কিছু মানুষের সাথে আড্ডা দিই যারা আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, আমাদের সামনে এগিয়ে যেতে সাহস দেয়। আজকের এই আয়োজনে আমাদের সাথে আছে অপূর্ণ রুবেল, যিনি লিখে আমাদেরকে মুগ্ধ করেন। আমরা তার সাথে জমাটি আড্ডা দেব, কিন্তু তার আগে একটু অপূর্ণ রুবেল সম্পর্কে জেনে আসি। অপূর্ণ রুবেলের জন্ম বগুড়া জেলার ধুনট থানায়। পড়াশোনার ক্ষেত্র ব্যবসা বাণিজ্য হলেও লেখালেখির সুবাদে তিনি জড়িয়েছেন সাংবাদিকতায়। কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায়। ২০১০ সালে উচ্চ প্রকাশন থেকে প্রকাশিত হয় তার প্রথম ছোট গল্পের বই ঘণ্টার হিসাবে একটি ভালো নাবাসার গল্প। বর্তমানে অপূর্ণ রুবেল দেশজুড়ে একজন জনপ্রিয় চিত্রনাট্যকার। তার লেখা তুমি যাকে ভালোবাসো, সাবলেট, রঞ্জনা আমি আবার আসবো, একটি সুখবর নামের নাটকগুলি দারুণ সমাদৃত ও দর্শক নন্দিত। নাটক লেখার সঙ্গে জড়িত তরুণদের নিয়ে তার গল্পের বাড়ি নামে একটি টিম রয়েছে। এক্সট্রা পিয়ার নামের একটি জনসংযোগ প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত আছেন। টানা ৫ বছর নিজের মোটরবাইকে হর্ন না বাজিয়ে তিনি নীরব প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন শব্দ দূষণের বিরুদ্ধে। এসব নিয়েই চিত্রনাট্যকার লেখক অপূর্ণ রুবেলের এগিয়ে চলা। আমরা অপূর্ণ রুবেল সম্পর্কে জানলাম, এখন তার সাথে আমরা আড্ডা দিব। শুরুতে জেনে নিব কেমন আছেন তিনি। খুব ভালো আছি কিঙ্কর। আমি আসলে আপনার সঙ্গে আড্ডা দিতে এসে আরো বেশি আনন্দিত এবং আমার খুবই ভালো সময় কাটবে বলে আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ। আমারও সেই বিশ্বাস, এবং সেই বিশ্বাসের জায়গা থেকেই প্রথম যে প্রশ্নে যাব সেটা হচ্ছে বগুড়ার ধুনটের ছেলে আপনি, এবং আপনাকে আমরা দেখি যে ধুনটে আপনি নানান সাংগঠনিক কাজকর্ম করেন, এবং সেখানে আপনার সবার সাথে আমরা সাধারণত গ্রাম ছেড়ে আসার পরে শহরে এসে গ্রামকে ভুলে যাই বা গ্রামের সাথে সেই সংযোগটা হয় না, কিন্তু আপনার ক্ষেত্রে সেটি হয়নি। এর পেছনের কারণটা কি? আচ্ছা শুনেন, এর পেছনের কারণটা যদি আমি বলতে যাই, খুব সহজ উত্তরটা হচ্ছে আমার খুব ভালো লাগে নিজের গ্রামে ফিরে গেলে। আর যদি গভীরভাবে আমাকে কেউ জিজ্ঞেস করে, এটা আমার স্ত্রীও মাঝে মাঝে জিজ্ঞেস করে, এত ঘন ঘন বাড়িতে বা গ্রামে যাওয়ার কারণটা কি, আমার কাছে একটা অদ্ভুত আমি যেটা মনে হয় আমার কাছে সেটা হচ্ছে, আমাকে যখন কেউ প্রশ্ন করে যে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা কোনটা, আমি খুব অকপটে বলি যে বগুড়ার ধুনট। এটা হয়তো কোনো কিছুই নাই ওখানে, কিন্তু আমার সবচেয়ে প্রিয় জায়গা বলে আমি বলি যে এটা বগুড়ার ধুনট। ধুনটে আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার ধরেন কৈশোরটা ওইখানে একেবারে কাটানো, এবং এসএসসি পাস করেছি ওখান থেকে। এই জীবন যাপন করার যে সাহস, সেই সাহসটা আমাদের অনেকের হয়ে ওঠে না। সেই জায়গা থেকে অপূর্ণ রুবেল কিভাবে আত্মবিশ্বাস পেলেন বা ঠিক করলেন যে না, আমি লেখালেখিটাকে পেশা হিসাবে বেছে নেব এবং আমি লিখব, সেই সাহসটা কিভাবে হলো? এই আত্মবিশ্বাস যদি প্রশ্ন করেন তাহলে লেখক কিঙ্কর হাসানের কাছ থেকে পেয়েছি। ঠিক আছে, সে তো আমাদের সবচেয়ে এই সময় পপুলার লেখক, সে তো আসলে এরকম চুল ঝোলা নিয়ে ঘুরে না। তো যাই হোক, জাস্ট মজা করলাম, কিন্তু যেটা হচ্ছে যে কিঙ্কর হাসান নিশ্চয়ই কারো না কারো আইডল, আমাদেরও খুব পছন্দের মানুষ। তো আমার কাছে যেটা মনে হয়, ওই ধারণাটা আসলে অনেক আগের ছিল। এখন বোধহয় এত উইন্ডো খুলে গেছে লেখালেখির যে এই সুযোগটা আসলে নাই। ওই রকম করে ঘুরতে হবে। ধরেন আগে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন আগে আমাদের নাটক প্রচার হতো বিটিভিতে শুধুমাত্র। এখন কি শুধু বিটিভিতে প্রচার হয়? স্যাটেলাইট তো আছেই চ্যানেলগুলো, পাশাপাশি অসংখ্য ইউটিউব চ্যানেল। সো অনেক উইন্ডো ওপেন হয়ে গেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এই লেখালেখির জায়গাটাও আসলে অনেকগুলো দরজা খুলে গেছে আমাদের দেশে। আর লিখে টাকা পাওয়া যায়, এইটা যখন বুঝে ফেলছে যে লিখলে টাকা পাওয়া যায়, ভালো স্মার্ট একটা সম্মানই পাওয়া যায়, তখন থেকে মনে হয়েছে যে না, এটাতে জীবন ধারণ করা আসলে সম্ভব, এবং আমি আসলে লিখেই জীবন ধারণ করতে চাই। এটা আমার আগ্রহের জায়গা। হয়তো একটা স্ট্রাগল হয়, কিন্তু এটা যে অসম্ভব তা কিন্তু না। দীর্ঘদিন আপনি পত্রিকায় কাজ করেছেন, এবং সেই জায়গা থেকে বলতে চাই যে লিখে অপূর্ণ রুবেলের প্রথম আয় কত ছিল এবং সেই আয়ের অনুভূতি কি? এইটা একটা মজার প্রশ্ন করছেন, আমার একটা স্মৃতিকাতর হওয়ার জায়গা। আমি কিন্তু অনেক লেখালেখি লিখে, ধরেন বিভিন্ন পত্রিকায় লিখে, ফিচার লিখে যেটা পাইছি, সেটার চেয়ে আমার যে আয়ের কথাটা বলতে চাই, সেটা আমার জন্য খুব ইন্টারেস্টিং। এটা কখনো কোথাও বলা হয় নাই। ধরেন আমি প্রথম নাটক লিখি আসলে বাংলাদেশ বেতারে, এবং সেটাও বাংলাদেশ বেতার। কত সালের ঘটনা? এইটা ধরেন 2006-07 বা 6-7-এর ঘটনা হবে। তো এইটার একটা মজার বিষয়টা হলো যে আমরা একটা সংগঠন করতাম, সেই সংগঠনের সূত্রে এক আঙ্কেলের সঙ্গে আমাদের পরিচয় হয়। উনি হচ্ছে বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রম আছে যেটা, সেটার প্রধান ছিলেন ওই সময়টাতে। তো উনি আমাকে আমার টুকটাক লেখালেখি দেখে বললো যে তুমি কালকে অফিসে আসো,
আমি পাশ দিয়ে রাখবো বেতারের গেটে। তখন বেতারটা ছিল যে এখন যেটা এই যে বিল্ডিংটা আপনার এখন বোধহয় বারডেমের একটা ভবন নিয়ে নিছে ওই বেতারটা, ওই পোর্শনটা শাহবাগের পিজির উল্টো দিকে। তো ওইখানে পাশ দেওয়া ছিল, আমি গেলাম, তখন তো ছোট মানুষ চিনি না ঠিকঠাক মতো। উনি বললো যে তুমি নাটক লেখো এবং এইটা এই বিষয়ের উপরে লেখো। তো আমি একটা লিখলাম। উনি শর্ত কিন্তু মজার নাটক লিখো আর কি, যেহেতু বিদেশের মানুষজন শুনবে এটা, দেখার তো কোনো সুযোগ নাই। এবং উনি আমাকে প্রশ্ন করলেন এবং আমি যথারীতি প্রশ্ন মানে ফেল করলাম। উনি প্রশ্ন করলেন রেডিও নাটক লেখার নর্মালি লেখা কিন্তু তফাৎ আছে। তো আমাকে জিজ্ঞেস করলেন ধরো একটা মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, এটা আমরা টেলিভিশন নাটকে দেখানো খুব সহজ, দাঁড়ায় আছে ফাইন, তুমি কিভাবে দেখাব মানে বুঝাবা যেটা আসলে টেলিভিশন মাঝখানে দাঁড়ায় আছে? তখন আমি অনেকক্ষণ ভেবে উত্তর দিলাম যে এটা হতে পারে যে আমরা বাইরের শব্দগুলো থেকে শব্দ দেখে আমরা বুঝতে পারবো, বাইরে গাড়ির হর্ন বা লোকজন যাতায়াত একটা শব্দ মিউজিক দেখে আমরা বুঝতে পারবো। তখন উনি খুশি হলেন, হ্যাঁ ঠিক আছে, এইভাবে একটু ধারণা দিয়ে লেখো। এক নম্বর হচ্ছে ইশতিয়াক ভাই, তাকে আপনি 10-এ কত দিবেন, এবং 2 রুবেল হাসান, তাকে আপনি 10-এ কত দিবেন। আরেকটি নামে আমি অ্যাড করবো কারণ আপনি শীঘ্রই তার সাথে কাজ করেছেন রিসেন্টলি, সেটা হচ্ছে আশিকুর রহমান। সো প্রথমে রুবেল হাসানকে কত দিবেন? রুবেল হাসানের কাজ দেখা হয়েছে আমার, আর তার সঙ্গে কাজ করা হয় না। রুবেল হাসান গল্প চেয়েছে কিন্তু আনফরচুনেটলি হয় নাই তার সঙ্গে। রুবেল হাসানকে আমি ওনার কাজের প্রতি আমি যেটা অনুরোধ করব, উনি কাজের প্রতি এবং ওনার কিছু সম্পর্কের প্রতি আরো বেশি যত্নশীল হওয়াটা খুব জরুরি, এবং আমি ওনাকে 10-এ আসলে 7 দেব। 7। আপনি আশিকুর রহমানকে কত দেবেন? আশিকুর রহমানের প্রথম কাজ, এবং আমার কাছে মনে হয়েছে যে উনি ভালো কাজ করেন, কাজ দেখে যেটা মনে হয়েছে খুব ভালো কাজ করেন। উনিও 10-এ 8 পাবেন শিওর। 10-এ 8 পাবেন। সো আপনার নাম্বার 7-8 খুব ভালো জায়গায় আছে। ইশতিয়াক ভাইকে আপনি আসলে কত? ইশতিয়াক ভাইকে আমি লেখক হিসেবে 10-এ 9 দিতে আমি রাজি আছি। কিন্তু ডিরেক্টর হিসেবে না না, আরেকটু বাড়ায় দেওয়া উচিত। ইশতিয়াক আমাদের ভাই, দেওয়া উচিত। সম্পর্কের জায়গা থেকে আপনি 10-এ 7 দিলেন। আচ্ছা, সম্পর্কের জায়গাটা না থাকলে হয়তো 4-5 পেতো এরকম? না না না, ওরকমটা না, কিন্তু ডিরেক্টর হিসেবে ওনাকে ডিরেক্টর হিসেবে আমি তো ওনাকে আসলে বেসিক্যালি সত্যি কথা ইশতিয়াক ভাইকে আমি লেখক হিসেবে এখনো দেখি, এবং উনি দারুণ লেখেন, এটা না কোনো বলার অপেক্ষা রাখে না। আমি ওনার লেখা প্রচন্ড রকম ভক্ত। ওনার ধরেন এক লাইনের ফেসবুক পোস্ট থেকে শুরু করে ওনার উপন্যাস যেটাই উনি বের করেন খুব মন্ত্রমুগ্ধের মতো পড়ি আমি, এবং আমি ওনার ধরেন যে আসলে সত্যিকার অর্থে ওনার লেখা দেখে আমি অনুপ্রেরণা পাই। আমার কাছে মনে হয় যে উনি লেখক হিসেবে 10-এ 9 উনি ডিজার্ভ করেন। এবার আমরা খুব দ্রুত 3 জন অভিনেত্রী এবং 3 জন অভিনেতার নাম বলবো যাদের অভিনয়ের জায়গা থেকে আপনি নাম্বারটা দিবেন। তারপর আমরা প্রশ্ন করবেন, জানলে তো আমি আসতাম না। প্রশ্নে যাব। প্রথমে বলবো ইয়াশ রোহান, আপনি কত দিবেন 10-এ অভিনয়ের জায়গা থেকে? ও অভিনয় দারুণ করে, আমি অবশ্যই 10-এ 9 দেব। তৌসিফ কত পাবে? তৌসিফ 10-এ 7। 10-এ 7 পাবে। ইয়াশ পাবে 10-এ 9। 7 পেল একজন, 9 পেল একজন। আরশ খান কত পাবে? আরশ খান ভালো অভিনয়, 7.5। 7.5। আপনার নাম্বারগুলো খুবই অদ্ভুত। আমি যদি অভিনেত্রীদের কথা বলি, তটিনী কত পাবে 10-এ? তটিনী আমার 2-3টা নাটকে কাজ করেছে, মানে ও খুবই ভালো অভিনেত্রী আমার কাছে মনে হয়, এবং তার সবচেয়ে বড় গুণ যে উনি খুবই ধরেন বাইরের অন্য কিছুর সঙ্গে সংযোগ না রেখে উনি নীরবে নিভৃতে ভালো ভালো কাজ করে যাচ্ছেন, এবং অবভিয়াসলি উনি 10-এ 8 পাবেন। সাদিয়া আয়মান কত পাবেন? এটা তো একটা কঠিন প্রশ্ন করে ফেলেছেন, আমার আসলে কাজ খুব বেশি দেখা হয় না, কিন্তু যদি কোনো নাম্বার যে কাজই দেখেছেন সেই জায়গা থেকে যদি জাজ করতে 10-এ উনি আমার একটা নাটক করেছিলেন, কিন্তু নাটকটা ডিরেক্টর খুব অযত্ন নিয়ে বানিয়েছেন বলে আসলে আমার খুবই অযত্ন, মানে এটা আমার খুব বেশি ভালো লাগে না আসলে। গত ইয়েতে ভ্যালেন্টাইনে গেছে, যাই হোক উনি 10-এ 7 পাবেন। 7 পাবেন। আর নিহার সঙ্গে আমার মানে আমার নাটকের কোনো কাজ হয় না, আমার মনে হয় অভিনয়ের জায়গায় ওনার আরো মানে 10-এ 6 ডিজার্ভ করেন। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম আপনার কাছ থেকে, শুনলাম অভিনেতা অভিনেত্রী এবং ডিরেক্টরদেরকে নিয়ে আপনার যে ভাবনা, আপনার চিন্তার জায়গা। এই জায়গাটা বাদ দেওয়াটা হয়তো ঠিক হবে না, সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটার। আমি যদি স্ক্রিপ্ট রাইটার হিসাবে বলি যে ইশতিয়াক ভাইকে আপনি কত দিবেন 10-এ? ওইতে নাটক স্ক্রিপ্ট রাইটার ইশতিয়াক ভাই তো খুব ভালো স্ক্রিপ্টও লেখেন, আমি অবশ্যই ওনাকে 10-এ 8 দেব। নাজিমুদ্দৌলা কত পাবেন? উনিও 10-এ 8 পাবেন। 10-এ 8 পাবেন। অপূর্ণ রুবেল কত পাবেন? 10-এ ধরেন অপূর্ণ রুবেল পাইলে 3-4। ঠিক আছে, আমরা অনেক ধন্যবাদ আপনাকে। এখন যে বিষয়টা নিয়ে একটু আলাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে লম্বা জার্নি আপনার, বগুড়ার ধনুক থেকে উঠে এলেন, ঢাকা শহরে এলেন, নিজের একটা পরিচয়ের জায়গা তৈরি করলেন, যেই জায়গাটা আপনার প্যাশন সেই জায়গা থেকে আপনি কাজ করছেন, এখনও
কখনো কি কোনো মুহূর্তে হতাশা আপনাকে চেপে বসে নাই? যদি হতাশা চেপে বসে সেই মুহূর্তটা আপনি কিভাবে সামাল দেন? এবং কোনো ১টা ২টা ঘটনা যদি থেকে থাকে যে ঘটনাটা আপনাকে প্রবলভাবে ভেঙে চুরে দিয়েছে, সেরকম ঘটনা আসলে কি? না, হতাশা তো হয়, হতাশা হবে না তা তো না। আমার বেলা তো অজস্র ঘটনা আছে, ধরেন পারিবারিক বলেন বা লেখালেখি করতে গিয়ে বলেন, ধরেন হতে গিয়ে হয় না এরকম প্রজেক্ট থেকেও রিজেক্ট হওয়ার পরে যখন হয়েছে, সেটা আবার পরে হয়তো অন্য কারোর সঙ্গে কোথাও না কোথাও হয়েছে। এরকম অসংখ্য ঘটনা আছে আসলে। এবং আপনার মা-বাবা যে অনেক ভাগ্যবান সন্তান হিসাবে আপনাকে পেয়ে, সেটা আমরা আপনার অনুভূতিবোধ এবং আবেগের জায়গা থেকে আমরা সেটা বুঝলাম, সেটা টের পেলাম। তারা যেখানে আছেন সেখানে ভালো থাকুক, সেটা আমাদের চাওয়া, এবং পৃথিবীর সকল মা-বাবাই ভালো থাকুক, এবং সন্তানরা মা-বাবার যে কতটা জরুরি তারা বেঁচে থাকা অবস্থায় সেটা যেন বুঝতে পারে। আমি একদম আমার শেষ প্রশ্নে চলে যাব। আপনি বই লিখেছেন এবং আমার যতদূর মনে পড়ে যে আমি শ্রীমঙ্গল থেকে ফেরার পথে একদিন আপনার বই পড়ছিলাম ট্রেনে করে। আমার অনেক আগে আপনার বই প্রকাশিত হয়েছিল। সো এই যে বইয়ের জীবন, বইমেলায় ঘোরাফেরা করা, বইমেলায় লিখে পাঠকদের সাথে তাদের সান্নিধ্যে আসা, সেই জায়গাটা ছেড়ে দিয়ে আপনি স্ক্রিপ্ট নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গেলেন। তো বইয়ের ওই পৃথিবীটাকে কেন আপনি বিরতি দিলেন বলবো, না ছুটি দিলেন, নাকি বিদায় জানালেন, আবার লিখবেন কি না, সেটা একটু জানতে চাচ্ছিলাম। এইটা আমি বিরতি বলতে পারেন, আমি আসলে স্যাটিসফাইড হতে পারি না। ধরেন স্ক্রিপ্টটা একটা জায়গায় দাঁড়ায়, আমি স্ক্রিপ্টটা লিখলাম, ডিরেক্টর পছন্দ করলো বা প্রডিউসার পছন্দ করলো, একটা আর্টিস্ট অভিনয় করলো, কিছু একটা হলো আর কি। কিন্তু আমি একটা বই প্রকাশ করতেছি, সেইটা একটা পাঠক কিনবে টাকা খরচ করে, আমি কি আসলে সঠিক জিনিসটা দিতে পারতেছি? মানে দেওয়ার জায়গাটা হলো, ধরেন আমি কি আসলে অত ওই পরিমাণ যোগ্যতা অর্জন করেছি যে একটা মানুষ টাকা দিয়ে আমার বইটা কিনবে এবং তাকে আমি আসলে টাকার মূল্যটা কিংবা তার স্যাটিসফ্যাকশনটা দিতে পারবো কিনা, এই চিন্তা থেকে আমি আসলে বিরতি নিয়েছি। এবং আমি সত্যিকার অর্থে যে প্রতি বছরই প্রস্তুতি নেই যে আমি বই প্রকাশ করবো, আমার সঙ্গে প্রকাশক ২-৪ জন যোগাযোগ করেন, এবং এমনও হয়েছে যে কাভার রেডি করে ফেলছে, আমি হয়তো পাণ্ডুলিপিটা দেই নাই এখনো, খালি না আমার এটা নিয়ে কাভার রেডি, এর মধ্যে আমি পাণ্ডুলিপি দিতে পারি না। আমি শেষ দিকে এসে আমি হয়তো আবার পড়তেছি পুরো, আমি তো ছোট গল্প রেডি করে ফেলছি, ছোট গল্প পড়তেছি, আবার আবার মনে হচ্ছে না এটা আপ টু দ্য মার্ক না, বই হওয়ার মতো না, আবার পিছিয়ে যাচ্ছে। এটা গত ২ বছর ধরে এটা হচ্ছে, এবং আমার সত্যিকার অর্থে যে এটার মানে প্রচ্ছদ রেডি, বইটা করতে পারছি না। ওই যে মানে নিজেকে যে আসলে মানে যোগ্য করে তোলা বইটার জন্য, একই সঙ্গে ধরেন যে এটা আসলে ঠিকঠাক বই হিসেবে বই হওয়ার মতো লেখা, এইটা উঠে আসছে না, এটা মনে হচ্ছে না আমার কাছে, এই কারণে আমি আসলে পিছায় আছি। আর ধরেন সময়টা একটা ব্যাপার, সময়টা পাওয়াটা, লেখালেখি যে সময়টা, এই ভালো জিনিস লেখার যে সময়টা পাওয়া, এটাও একটু কম আমার জন্য, যে একটু লিখবো, বইয়ের জন্য যে লেখাটা আলাদা করি সেটা লেখাটা কম হয়। তবে আমি একটা জিনিসে খুবই আনন্দিত যে মানুষজন, ধরেন আমার আপনি খেয়াল করেছেন কিনা জানি না, যে আমার একটা চরিত্র আছে সোশ্যাল মিডিয়ায় হারুন ভাই নামে, হারুন ভাই অনেকদিন ধরেই এটা চলছে। এই বইটা আমি যখন করি, হারুন ভাইয়ের প্রথম বইটা, এটা মানুষ খুব পছন্দ করেছে, এটা পছন্দ, এবং এখনো মানুষ বলে যে ভাই তার একটা পরের স্টেপটা নিয়ে আসেন, পরেরটা কবে আসবে হারুন ভাই পরের সিরিজটা। তো এটা নিয়েও আমি একটু ভাবছি যে এটাকে আমি আবার কিভাবে নিজের জন্য আনতে পারি, কিভাবে। হারুন ভাইকে আমরা পর্দা দেখলেও কিন্তু আমাদের ভালো লাগবে। হ্যাঁ, এটা লাগতে পারে, এবং কয়েকজন ডিরেক্টরে যোগাযোগ করেছে, টিভি চ্যানেলের সাথে কথা হয়েছে। তো এটা নিয়েও ভাবছি যে আসলে হারুন ভাই করার মতো একটা মানুষ, যে আমি যে চিন্তাটা করি যে হারুন ভাই হইতে পারে, হারুন ভাই কি আসলে কেমন করে আসবে, কার মাধ্যমে আসতে পারে, এটা নিয়েও ভাবছি যে কিভাবে হতে পারে। আমার সঙ্গে এরই মধ্যে কয়েকজন যোগাযোগ করেছে যে হারুন ভাইকে তারা পর্দায় আনতে চান। একটু মানে চিন্তা ভাবনার বিষয় যে কিভাবে ঠিকঠাক আনা যাবে, এই সব মিলাই একটু। হারুন ভাই পর্দায় আসুক, হারুন ভাই বইয়ের পাতায় আসুক, এই আশাবাদ আমরা রাখি এবং অগ্রিম শুভকামনা জানিয়ে রাখছি। আমরা এখন বিদায় নেবার পালা। লম্বা সময় নিয়ে আপনার সাথে আড্ডা দিলাম, এই আড্ডা আরও বেশি লম্বা হলে আমাদের আরও ভালো লাগতো। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একদম আমি আপনাকে বলবো যে শেষটা এমন হোক, এই মুহূর্তে যিনি স্ক্রিপ্ট রাইটার হতে চান, যেই ছেলেটা বা মেয়েটা স্ক্রিপ্ট রাইটার হিসাবে আত্মপ্রকাশ করতে চায়, তাকে যদি আপনি খুব ছোট করে 3টা পয়েন্ট বলতে চান, সেই পয়েন্টটা বলে বিদায় নেব আমরা। সো আপনি যদি একটু বলেন যে সেই 3টা পয়েন্ট কী হবে। আচ্ছা, যারা স্ক্রিপ্ট রাইটার হতে চান, মানে আমি খুব সহজ করে যেটা বলতে পারি, প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে, এবং কারেক্ট মানে
পড়ার তো একটা প্রবণতা থাকতেই হবে, পাশাপাশি ধৈর্য থাকতে হবে এবং দেখার একটু চোখ থাকতে হবে যে আমি যে একটা জিনিস লিখবো সেটা আলাদা হচ্ছে কিনা, আলাদা হবে কিনা। যেটা হচ্ছে যে স্ক্রিপ্ট রাইটার তো যে হতে চায় সে তো লেখালেখি পারে, আমি যদি বলতে চাই তার তো নিশ্চয়ই লেখালেখির দক্ষতাটুকু আছে বলেই আমরা ধরে নেব। এর জন্য যেটা হতে হবে যে মানে ধৈর্য থাকতে হবে প্রচুর পরিমাণে, পড়াশোনাটা মানে পড়াশোনার প্রতি এক ধরনের আগ্রহ থাকতে হবে এবং দেখার চোখটা আলাদা হতে হবে একটু, যে এটা এইভাবে না হয়তো এভাবে হতে পারতো, এটা হইলে কেমন হইতো। যেমন আমি এই কেন এই সঙ্গতার একটা ছোট্ট লাইন বলে আমি শেষ করে দিই যে এইটার মধ্যে এমন একটা বিষয় আছে যেটা আমি একটা ছোট্ট রিয়েল ঘটনার সঙ্গে মিল আছে। যেমন এখানে আপনি এই নাটকের একটা রিভিল করে দিই, একটা মা আর মেয়ের দেখা হচ্ছে, যে মা তার মেয়েকে 6 মাস বয়সে ছেড়ে গেছিল, মানে বাবার মৃত্যু, তার মেয়েটার বাবার মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে, মার 6 মাসের বাচ্চাকে তার দাদা বাড়িতে রেখে সে আরেক জায়গায় বিয়ে করে ফেলেছে, মানে বিয়ে করতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে একটা মা মেয়ে আসলে দেখা হয়, কত ধরেন মেয়ে বড় হয়ে গেছে, মা আরও বয়স হয়ে গেছে, তখন যদি দেখা হয় তখন কেমন হতে পারে, কি ঘটনা ঘটতে পারে, মা কি সে মেয়ে কি মাকে আজীবন ঘৃণা করবে যে এত অল্প বয়সে আমাকে রেখে চলে যাওয়ার কারণটা কি, বাবা নাই সেখানে তুমি রেখে গেছো, এই জায়গায় দাঁড়ালে একটা মেয়ের কেমন মনে হতে পারে এই অনুভূতিটা। এটা কিন্তু আমি একটা আমাদের মানে এই ফ্যামিলি বা পরিবারের মধ্যে ছোট্ট ঘটনা থেকে অনুপ্রেরণা নেওয়া। আর পুরো নাটক জুড়ে তো অনেক কিছুই আছে, কিন্তু এই ঘটনাটাও আমার কাছে মনে হয়েছে যে এটা একটা উপাদান হতে পারে একটা নাটকের। এরকম এই দেখার চোখটা যদি একটু সে খুলে রাখে তাহলেই সম্ভব আসলে। আর এখন তো সহজ হয়ে গেছে জগৎ, সে ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করা বলেন আর নিজের মতো করে তৈরি করা বলেন, এখন তো খুব সহজেই সম্ভব। হ্যাঁ, সহজেই সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মুগ্ধ হয়ে আপনার কথা শুনলাম, অনেক কিছু শিখলাম, জানলাম। আজকে আমরা বিদায় নিচ্ছি। আমরা এতক্ষণ কথা বললাম অপর্ণ রুবেলের সাথে। তিনি তার চিত্রনাট্য দিয়ে আমাদেরকে মুগ্ধ করেন, তার কাজগুলো আমরা পর্দায় দেখতে পাই। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এই আয়োজন থেকে। অপর্ণ রুবেলের মতন আবার কেউ যারা আমাদেরকে অনুপ্রাণিত করবে তেমন কাউকে আমরা খুঁজে নেব এবং চেষ্টা করব আপনাদেরকে তাদের জীবনের গল্পগুলো যাতে তুলে ধরতে পারি ঠিকঠাক করে। অনেক ধন্যবাদ। আমি কিঙ্কর হাসান, প্যাশন টু পরিচয়ের এই আয়োজন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকবেন লাইক দিয়ে, সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।